আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি ফারজানা তানিশ। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল জনস্বার্থে বিটিভির সহযোগিতায় ভাষণটি সম্প্রচার করবে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। রমজানকে গুরুত্ব দিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো, যানজট নিরসন, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। বিকেলে নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ১৮০ দিনের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে বিএনপি। এর আগে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। সভায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক সংস্কার এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কি কি প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা। আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজান তারাবি নামাজ কষ্ট না হয়। কিভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে সেটাই ওনার নির্দেশনা ছিল। এটা একটা ইনফর্মাল ক্যাবিনেট মিটিং ছিল। দ্রব্যমূল্যর স্বাভাবিক রাখা প্লাস হচ্ছে সেহরি, ইফতার, তারাবির সময়টা যেন বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। এদিকে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ৭১ ও ২৪কে সমুন্নত রেখে বিএনপি সরকার দেশ গড়তে চায় বলে জানান সরকারের নবনিযুক্ত মন্ত্রীরা। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। ফুলেল শ্রদ্ধা শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র সালাম। বেজে ওঠে ভিওবলের করুণ সুর। পরে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় করে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী, যেখানে ৭১ ও ২৪-এর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। স্মৃতিসৌধ চত্বরে পারিজাত গাছের চারাও রোপণ করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। জানান ৭১ ও ২৪-এর চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়তে চায় বিএনপি। যুদ্ধের ভিত্তিতে তো এই দেশ গড়েছে, তাই না? এ দেশের জন্ম হয়েছে এবং যারা ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি সম্মান জানানোর প্রথম দায়িত্ব আমাদের। যে কোনো দায়িত্ব নেওয়ার পর আমরা মনে করি এটা আমাদের প্রথম দায়িত্ব, যে মানুষগুলো এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, যাদের জীবনের বিনিময়ে দেশের জন্ম হয়েছে, তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে। তো আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। বাবার হাতে বহুদলীয় গণতন্ত্র, পরে মায়ের হাতে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু। আর এখন ছেলে তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রা শুরু হয়েছে।
বাবা মায়ের মতো সেই যাত্রায় তারেক রহমানও শুরু করলেন ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। জাতীয় স্মৃতিসৌধ থেকে খান আলামিন, RTV। দর্শক, সংশোধিত তথ্য অনুযায়ী নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন রাত ৯টা ৪৫। যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য নিয়ে কোনো সাউন্ড বাইট নয়, কাজের মাধ্যমে ফল দেখানোর আশ্বাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এদিকে বিচারকরা দুর্নীতি করলে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী। সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে কথা বলেন তারা। আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। বুধবার সকাল থেকেই সচিবালয় এলাকায় ছিল সাজ রব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর 12:30টায় সচিবালয়ে পৌঁছান দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরেই এটি তার প্রথম অফিস। এদিন একই সময়ে প্রবেশ করেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তাদের ফুল দিয়ে বরণ করে নেন নিজ নিজ দপ্তরের কর্মকর্তারা। আইনি পরিকাঠামোর মধ্যে থেকে পূরণ করার জন্য যা করা দরকার, যতটা করা সম্ভব ততটাই আমরা চেষ্টা করব। অল হ্যাজ বিন ডিজর্ডার, সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে হয়েছে। সচিবালয়ে প্রবেশ করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে। যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব। একটা বড় ঝড় গেছে, আমাদের গণ অভ্যুত্থান হয়েছে, এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে জনগণের প্রত্যাশা অনুযায়ী যথাযথভাবে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তারা বলেন, কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সবার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করবো ইনশাল্লাহ। সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে। আমরাই পারবো দেশে একটি ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে। ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার কথা জানান তথ্যমন্ত্রী। আর শিক্ষা খাতকে গতিশীল করতে হাই জাম্প দেওয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী। আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভল জাম্প দিতে হবে। এই চেয়ারে যিনি বসতেন তার পিছনে যার হাতে রিমোট থাকতো, এটা তাদেরই দোষ। পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভেঙে পড়া প্রশাসন রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে দক্ষ জবাবদিহিমূলক আমলাতন্ত্র তৈরি করে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন বিএনপি সরকারের মন্ত্রীদের বড় চ্যালেঞ্জ। সচিবালয় থেকে বিল্লাল হোসেন, RTV, ঢাকা। বিগত সরকারের অনিয়মকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতি রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নতুন মন্ত্রীরা। বলছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি সরকার। এদিকে ঈদে শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করতে মালিকদের এখনই প্রস্তুতি নিতে বলেছেন শ্রম প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বহুতন্ত্র ও গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের পর তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যরা। কবর জিয়ারত শেষে জিয়া উদ্যান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হয়ে যান প্রধানমন্ত্রী। এক এক করে বের হন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সেখান থেকে সরাসরি চলে যান সচিবালয়ে। যাওয়ার আগে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন নিয়ে কথা বলেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম। সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে বিগত দিনে দুর্নীতি রোধ ও জনগণের সেবা নিশ্চিত নিয়ে প্রতিশ্রুতি দেন তিনি। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। সেটা বাংলাদেশে থাকুক, সেটা এই সরকার চাইবে না। সরকারের খাল খনন প্রকল্প মানুষের উপকারে আসবে এমন পরিকল্পনা নিয়ে ভাবছেন পানি উন্নয়ন মন্ত্রী। সেই সঙ্গে জুলাই শহীদদের অবদানকে জনমানুষের কল্যাণে ব্যয় করার প্রত্যয় তার। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি, নতুনভাবে বাংলাদেশটাকে
বিনির্মাণ করতে পারি। রমজানের একদিন আগে সরকারের দায়িত্ব নিয়ে অনেকটা চ্যালেঞ্জ দেখছেন মন্ত্রীরা, তাই অগ্রিম বার্তা দিচ্ছেন তারা। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর ঈদের সময় শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ফ্যাক্টরি মালিকদের। দায়িত্ব গ্রহণের এখানেই আমরা সকলকে অনুরোধ করব যে যার যার স্ব প্রতিষ্ঠান, শিল্প, কলকারখানা, আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন যে শ্রমিকদের এই বেতন ভাতার যেন এই বিষয়টা নিরসন করা যায়। এখন থেকে যদি প্রস্তুতি নেন সেক্ষেত্রে আশা করি অনেকখানি কাভার দিতে পারবেন। আমরাও সরকারের জায়গা থেকে সহযোগিতা করব। অনিয়ম ও দুর্নীতির মুখে লাগাম টেনে ব্যালটের লড়াইকে সম্মান দিয়েই বিএনপি সরকার কাজ করার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলেও জানান নবনির্বাচিত মন্ত্রীরা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দলের পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার অল্প দিনের মাথায় প্রথম নির্বাচনে বাজিমাত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজে দুটি আসনে জয়ী হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দলকে নিয়ে গেলেন রাষ্ট্র ক্ষমতায়। গ্রহণ করলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব। 25 জন পূর্ণাঙ্গ আর 24 জন প্রতিমন্ত্রী নিয়ে করলেন মন্ত্রিপরিষদ গঠন। শপথ নেওয়ার পর মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানিয়েছেন সামনে অনেক চ্যালেঞ্জ, তবে তারেক রহমানের নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলেও আশাবাদ তাদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শপথ করিতেছি যে নির্বাসিত জীবন থেকে সরকার প্রধান যথাবিহিত আচরণ করিব। দীর্ঘ এ চলার পথ ছিল না পুষ্পাবৃত, ছিল কণ্টকাকীর্ণ। রিমান্ড, কারাগার, অবর্ণনীয় নির্যাতন, অতঃপর মিথ্যা মামলার বোঝা নিয়েই নির্বাসন, সেখান থেকেই দল পরিচালনা। সব মিলিয়ে এক দীর্ঘ কঠিন সময় পার করতে হয়েছে তারেক রহমানকে। মানুষের মনকে জয় করুন। শত বাধার প্রাচীর আর জল্পনা পেরিয়ে নির্বাসিত জীবন থেকে রাজসিক প্রত্যাবর্তন গত বছরের 25 ডিসেম্বর। লাখো মানুষের মিছিল ছুঁয়ে বিমানবন্দর থেকে বসুন্ধরার অভ্যর্থনা মঞ্চে উঠেই দিলেন শান্তির বারতা। ছিল না প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। বিদেশের মাটিতে বসে দেশ গঠনে ভেবে রাখা সুদূর প্রসারী পরিকল্পনার কথা জানান দিলেন ঐতিহাসিক সেই ভাষণে। আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। দেশে ফেরার কয়েকদিনের মাথায় পিতা হত্যার শোক, কারাবাস, দীর্ঘ নির্বাসনের সঙ্গে যুক্ত হলো মায়ের মৃত্যুর কষ্ট। সেই কষ্ট নিয়েই নেমে পড়লেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায়। বিভাগীয় শহর আর দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে জনসভায় তুলে ধরলেন দেশ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। 12 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেলিভিশনের পর্দায় সবার কৌতূহল নির্বাচনের ফলাফল নিয়ে। দেশ পুনর্গঠনে তারেক রহমানকেই বেছে নিলেন দেশের মানুষ। 209 আসনে বিজয় তুলে দিলেন তার হাতে। জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও ভিন্ন এক রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি প্রধান। নিজেই দেখা করলেন বিরোধী 3টি রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে। এলো সেই মাহেন্দ্রক্ষণ শপথের সময়। ইতিহাস গড়ে খোলা আকাশের নিচে সরকার প্রধান হিসেবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে করলেন শপথ গ্রহণ। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এই সময়ে বাংলাদেশ পুনর্গঠন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ভঙ্গুরে অবস্থা থেকে তারেক রহমান দেশকে টেনে তুলতে পারবেন এমন বিশ্বাস তার মন্ত্রী পরিষদের। সরকার চালানোটা একটা চ্যালেঞ্জ, এবং দেশের যে অবস্থা ফ্যাসিস্ট সরকার করে দিয়ে গেছে, এখানে প্রতিটি বিষয়ে এখন চ্যালেঞ্জ হবে। তা আমরা খুব আশাবাদী যে আমরা এই চ্যালেঞ্জগুলো সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পারবো জনগণকে নিয়ে। মানুষের পাশে থেকে আমরা যেন সুন্দরভাবে তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে নতুনভাবে গড়তে পারি, এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন অধ্যায়ে শুভ সূচনা হলো 17 ফেব্রুয়ারি।
সামনের পথ কঠিন, তবে 17 বছরের কঠিন পথ পাড়ি দেওয়ার মতো এখানেও সফল হবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা শামীম চৌধুরী, RTV, ঢাকা। দেশের আকাশে হিজরি 1447 সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এই মুহূর্তে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ব্রিফিং করছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সকলের ন্যাক আমল সহ কবুল করুক, আমাদের ন্যাক মকসুদকে পুরা করুক। আল্লাহ পাক যে উদ্দেশ্যে, যেই কারণে আমাদেরকে সরকারে নিয়েছেন, সেই কারণ হলো দেশের মানুষের খেদমত করা, দেশ থেকে দুর্নীতি দূর করা, দেশ থেকে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন দূর করা, দেশ থেকে মদ জুয়া ফেন্সিডিল হিরোইন প্রচলনকে দূর করা। আমার সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জানানোর ভাষা নাই যে আপনারা এত কষ্ট করে, এত সময় নষ্ট করে আপনারা এসে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাদের ভালো করুক। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে আমার শুভেচ্ছা। দর্শক, আমরা জাতীয় চাঁদ দেখা কমিটির ব্রিফিং শুনছিলাম। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজের সংসদীয় এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নেমে তিনি একথা বলেন। সংবিধান সংস্কার পরিষদে সরকার দলীয় জোটের সংসদ সদস্যদের শপথ না নেওয়ার সমালোচনা করে শফিকুর রহমান বলেন, জুলাইকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। জুলাই সংস্কারে সরকারি দল উদ্যোগ না নিলে বিরোধী দল হিসেবে ছেড়ে দেয়া হবে না বলেও জানান ডাক্তার শফিক। যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। মঙ্গলবার সৌদি আরবে 1447 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, তাই আজ দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই ঘোষণা দেয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে মিশর, তুরস্ক, জর্ডান, সিরিয়া, ওমান সহ অনেক দেশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে রমজান শুরু হচ্ছে একদিন পর। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রমজান মাস শুরু হওয়া নির্ভর করে হিজরি চান্দ্র মাসের নতুন চাঁদ দেখার উপর। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ 1447 হিজরি সনের চাঁদ দেখার ঘোষণা দিলে বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হয়। একই ঘোষণা আসে আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইয়েমেন, আফগানিস্তান ও ফিলিস্তিনে। তবে চাঁদ দেখা না যাওয়ায় একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার থেকে রমজান শুরু করছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া, লিবিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ। স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে ইউরোপ ও এশিয়ার দেশ ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরে। অনেক দেশে স্থানীয় চাঁদ দেখার উপর গুরুত্ব দেওয়া হলেও বেশ কয়েকটি দেশ ঐতিহ্যগতভাবে সৌদি আরবের ঘোষণাকে অনুসরণ করে আজ থেকে রোজা শুরু করেছে। এদিকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে চাঁদ দেখার ঘোষণা পরবর্তী দিনে হওয়ায় দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। ইমতিয়াজ আহমেদ, RTV। একই শিক্ষা প্রতিষ্ঠানে বছর বছর পুনঃভর্তি ফি বন্ধে কঠোর নীতিমালা জারি করেছে সরকার। এর ফলে একই শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরের শ্রেণীতে আর নতুন করে ভর্তি দিতে হবে না পুনঃভর্তি ফি। সম্প্রতি একটি সংস্থার রিটের পর আলোচনায় উঠে আসে এই বিষয়টি। আরও জানাচ্ছেন GM মাহমুদ।
একই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পরবর্তী শ্রেণীতে নতুন করে ভর্তি হতে হয়, দিতে হয় ভর্তি ফি জানিয়ে বহুদিন ধরেই চলছে নানা সমালোচনা। এ বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হতো না। এবার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে পুনঃভর্তি ফি বন্ধ সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে ফের নীতিমালা জারি করল সরকার। গত 25 জানুয়ারি এ বিষয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করে বাংলাদেশ আইন ও অধিকার এইড নামে বেসরকারি একটি সংস্থা। এরপরই জোরালো হয় আলোচনা। আমরা রিটে যা যা চেয়েছিলাম সেটি সরকার একটি প্রজ্ঞাপন আকারে দিয়েছে। এই নীতিমালা কেউ যদি না মানে, কোনো প্রতিষ্ঠান না মানে, তাহলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং এই বিভিন্ন অজুহাতে ফির সাথে যারা জড়িত প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যাশা পূরণ হওয়ায় রিটটি তুলে নেওয়া হবে উল্লেখ করে রিটকারী আইনজীবী জানান, ভবিষ্যতে এ ব্যবস্থা ফিরে এলে আইনিভাবে মোকাবিলার জন্য আমাদের প্রস্তুতি থাকবে। এটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, মানুষের এটা জানতে হবে। যদি স্কুলগুলো তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে, তারা যেন অন্তত এই প্রজ্ঞাপনটাকে দেখিয়ে বলতে পারে যে এখানে বলা আছে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবেন, আপনারা অন্য কোনো চার্জ দিতে পারবেন। দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আয়ের বড় একটি অংশ সন্তানের পড়াশোনার পেছনে ব্যয় করে। এতে আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনে বাধ্য হন তারা। তাই শিক্ষা খাতে এ ধরনের অযৌক্তিক অর্থ আদায় বন্ধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকরা। ভর্তির সময় সেখানে সেশন চার্জ ধরা হয়, আরও আনুষঙ্গিক অনেক চার্জ ধরা হয়, কিন্তু এগুলো সম্পূর্ণ অবৈধ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। এই কার্যক্রম চলবে আগামী 12 মার্চ পর্যন্ত। রমজানকে সামনে রেখে নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির সঙ্গে যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। ট্রাক সেলের পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমেও পণ্য বিতরণ করা হবে। TCB ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি করে চিনি ও ছোলা এবং আধা কেজি খেজুর। প্রতি লিটার সয়াবিন তেলের দাম 115 টাকা, মসুর ডাল 70 টাকা কেজি, চিনি 80 টাকা কেজি, ছোলা 60 টাকা ও খেজুরের দর 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগের মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 25 ফেব্রুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সাক্ষ্য নেয়ার এই দিন ঠিক করেন। পরে এই ট্রাইব্যুনালে আওয়ামী শাসন আমলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। বাকি জেরা 23 ফেব্রুয়ারি। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। শহীদ ওসমান হাদি জুলাই আগস্টের অন্যতম আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ব্যাপক হারে যে ম্যাসাকার করা হয়েছিল, যে গণহত্যা চালানো হয়েছিল, সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা দুজন ICTর দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে সরাসরি অংশগ্রহণ এবং গণহত্যাকে আড়াল করার যে কাজটা করেছেন সেই বিষয়গুলো এই সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে আমরা তুলে এনেছি। সেটাকে সামারাইজ করেই আজকে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে সূচনা বক্তব্য উপস্থাপন করেছি। প্রথম আলোর পুড়ে যাওয়া ভবনে শুরু হলো আলো নামের এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। সকালে প্রথম আলো ভবনের সামনে প্রদর্শনীটি উদ্বোধন করা হয়। শিল্পী মাহবুবুর রহমান তার নান্দনিক ভাবনায় দগ্ধ ভবনটিতে ফুটিয়ে তুলেছেন শিল্প ও সাহসের আলো। গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ব্যবসায়িক প্রতিনিধি, শিল্পী, লেখক, কবি, সাহিত্যিক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা 11টা থেকে 1টা এবং বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। গত 18 ডিসেম্বর রাতে হামলা চালানো হয় প্রথম আলো ভবনে। একসময় ভবনটি ভস্মীভূত হয়ে যায়।
ন্যাশনাল ব্যাংকে প্রায় 600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক সাফিয়াত সোবহান সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংকটির প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে 1325 কোটি টাকার ঋণ জালিয়াতি করে 575 কোটি টাকা আত্মসাৎ করে বসুন্ধরা। এই মামলায় নাম রয়েছে ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজনুর রশিদ ও সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একরামুল হক সহ প্রতিষ্ঠানটির 21 কর্মকর্তার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক কমার পাশাপাশি পোশাক খাতে বিশেষ সুবিধা পেল বাংলাদেশ। শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে 2500 পণ্যে। বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট রপ্তানির প্রায় 80%ই তৈরি পোশাক। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কৃত্রিম তন্তু আমদানি করে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে পারস্পরিক কোনো শুল্ক থাকবে না। ফলে ভিয়েতনাম, ভারত সহ অন্যান্য উৎপাদক দেশের সঙ্গে প্রতিযোগিতায় এই সুবিধা গুরুত্বপূর্ণ হতে পারে। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।